হেই বন্ধুরা, মিশর একটি অত্যন্ত রহস্যময় দেশ। এই দেশটি নিজের ভেতর কয়েক শত শত রহস্য জমিয়ে রেখেছে। এই মিশরে অসংখ্য শক্তিশালী শাসকেরাও শাসন করে গিয়েছে এককালে, যাদের সম্বন্ধে আমরা অনেক গল্প শুনে থাকি। 69 বিসিতে এরকমই একটি শক্তিশালী যোদ্ধা জন্মগ্রহণ করেছিল, যার চর্চা আজও পুরো বিশ্বে হয়ে থাকে, যাকে আমরা ক্লিওপেট্রা নামে চিনে থাকি। এমন কি হয়েছিল ক্লিওপেট্রার সাথে, যার জন্য তার মতো শক্তিশালী ও সাহসী নারীকেও আত্মহত্যা করতে হয়েছিল? আসুন জেনে নেই মিশরের শক্তিশালী ও সবচেয়ে রহস্যময় শাসক ক্লিওপেট্রার জীবন কাহিনী। ক্লিওপেট্রার জন্ম 69 বিসিতে টলেমি রাজবংশে হয়েছিল। টলেমি রাজবংশ আসলে গ্রিক থেকে উৎপত্তি হয়েছিল। এই রাজবংশের পূর্বপুরুষ টলেমি ফার্স্ট ওয়াটার টলেমি রাজবংশকে স্থাপন করেছিল। আর এই সোয়াটার দ্য গ্রেট আলেকজান্ডার সাথী বিশেষ সমর্থক এবং আলেকজান্ডারের মিলিটারি ফোর্সের উচ্চ পদে ছিলেন। এবং পরবর্তীকালে এই সোয়াটার মিশরে আসে এবং রাজবংশ তৈরি করে। রাজা পারোটেলমি 12 এবং ক্লিওপেট্রা 6 কন্যা হয়ে জন্ম নেন ক্লিওপেট্রা। পারো কথাটির অর্থ হল রাজা এবং ক্লিওপেট্রা কথাটি প্রাচীন মিশরীয় শব্দ, যার অর্থ হল গ্লোরি অফ হার ফাদার, অর্থাৎ বাবার গর্ব বা সম্মান। জন্মকালীন ক্লিওপেট্রার বাবা মিশরের শাসক ছিলেন এবং ক্লিওপেট্রার মাতা সহশাসক ছিলেন। কিন্তু যখন ক্লিওপেট্রা মাত্র 14 বছর বয়সী হয়, তখন তার মা এই পৃথিবী ছেড়ে চলে যায়। তখন ক্লিওপেট্রার বাবা ওই ছোট্ট ক্লিওপেট্রাকেই তার সহশাসক হিসেবে নিযুক্ত করে। এই 14 বছর বয়সের সময় ক্লিওপেট্রা বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেন এবং সাম্রাজ্য সামলানোর ব্যাপারে দক্ষ হতে থাকেন। যখন ক্লিওপেট্রার বয়স 18, তখন একটি যুদ্ধতে তার পিতা মারা যায়। ক্লিওপেট্রার পিতার মৃত্যুর পর ক্লিওপেট্রার ভাই টলেমি 13 এবং ক্লিওপেট্রা মিশরের শাসকপদ গ্রহণ করেন। শাসকপদ গ্রহণ করবার পর ক্লিওপেট্রা তার ভাই টলেমি 13 সাথে বিবাহ করেন। টলেমি রাজবংশে এই প্রথা খুবই সাধারণ ছিল এবং ক্লিওপেট্রার মা ও বাবা ভাই বোনই ছিলেন। যেহেতু টলেমি রাজবংশ গ্রিস থেকে মিশরে এসেছিল, সেই কারণে ক্লিওপেট্রার আগের শাসকরা মিশরীয় ভাষা শিখতে চাইতেন না। তারা নিজেদের ভাষায় মিশরকে শাসন করতেন। কিন্তু ক্লিওপেট্রাই ছিলেন তার বংশের প্রথম শাসক, যে কিনা মিশরীয় ভাষা লিখতে ও পড়তে পারতেন। এছাড়াও ক্লিওপেট্রার অন্যান্য ভাষা শেখারও অনেক শখ ছিল। মিশরীয় ভাষা ছাড়াও তার আরও অনেক ভাষায় জ্ঞান ছিল। তিনি মিশরীয় ভাষার পাশাপাশি আরবিক, সিরিয়ান, রোমান, হিব্রু ও ইথিওপিয়ান ভাষাও বলতে পারতেন। এতটা জ্ঞানী হওয়া সত্ত্বেও ক্লিওপেট্রা অনেক বেশি সচেতন ছিলেন রাজত্বের ক্ষমতা এবং তার রাজমুকুটকে নিয়ে। তাই তিনি মিশরের রাজত্বের ক্ষমতা একা নিজের হাতে নেওয়ার জন্য তার সহশাসক অর্থাৎ তার স্বামী টলেমি 13কে হত্যা করবার পরিকল্পনাও করেছিলেন। কিন্তু এসবের পরেও তিনি মিশরের যোগ্য রানী হওয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। তিনি মিশরের অনেক সংবেদনশীল এবং কঠিন পরিস্থিতিতেও নিজেকে প্রমাণ করেছিলেন। ক্লিওপেট্রার শাসনকালে মিশরের খাদ্যের আকাল এবং খরার প্রকোপ পড়েছিল। এই সমস্যাগুলোর প্রতিকার তিনি অনেক দক্ষতার সাথে করেছিলেন, যার ফলে মিশরের অধিবাসীদের সমর্থন এবং ভালোবাসা জয় করে নিয়েছিলেন এই রহস্যময় নারী ক্লিওপেট্রা। 29 আগস্ট 51 বিসিতে ক্লিওপেট্রা নিজের স্বামীকে সহশাসকের পদ থেকে বের করে দেন এবং মিশরের একমাত্র শাসক হয়ে ওঠেন। ক্লিওপেট্রার দরবারে অনেক বিত্তমান পুরুষ ব্যক্তি ছিলেন, যাদের সান্নিধ্যে ক্লিওপেট্রা থাকতে ও সময় যাপন করতে খুবই পছন্দ করতেন। ক্লিওপেট্রা যে কোনো জিনিস সম্বন্ধে নিপুণভাবে জানতে খুবই আগ্রহী ছিলেন, যার ফলে একজন শক্তিশালী শাসক হওয়ার সাথে সাথে যে কোনো পণ্যের ব্যাপারে অনেক জ্ঞান ছিল তার। এবং তার এইসব জ্ঞানের ব্যাপারে তিনি একটি বই লিখেছিলেন, যার নাম জেনাসিরিয়াম লিব্রিল। বিভিন্ন রোগের উপচারের সাথে সাথে রূপচর্চার রেমিডিও এই বইটিতে ছিল। ইতিহাস থেকে পাওয়া যায় ক্লিওপেট্রা অত্যন্ত সুন্দরী ছিলেন, কিন্তু তার বুদ্ধিমত্তা এবং সমস্ত বিষয়ের দক্ষতা তাকে অনেক আকৃষ্ট চরিত্র করে তুলেছিল। তবে কয়েক বছর আগে আর্কিওলজিস্টরা কিছু পয়সা অর্থাৎ কয়েন খুঁজে পেয়েছে, যেখানে ক্লিওপেট্রার প্রতিচ্ছবি অঙ্কন করা রয়েছে এবং সেই ছবিটি থেকে বোঝা যায় যে ক্লিওপেট্রার অনেক বড় একটি টিকালো নাক এবং ছেলেদের মতন শক্ত চোয়াল বিশিষ্ট মুখ ছিল। লেখক এবং জ্ঞানী হওয়ার সাথে সাথে তিনি একজন ফ্যাশন ডিজাইনারও ছিলেন। তিনি রোমানীয় কাপড়ের ভঙ্গি এবং মিশরীয় কাপড়ের ভঙ্গি মিলিয়ে কর্মচারীদের দ্বারা এক বিশেষ কাপড়ের ভঙ্গি তৈরি করে সেগুলোকে পরিধান করতেন এবং তিনি সবসময় দেবীদের মতন সাজগোজ করতেন। তিনি সবসময় নিজেকে আইসেস দ্য মাদার গড বলতেন।
মিশরীয় বাকি রাজবংশের মতনই তার প্রাসাদেও ছিল অত্যন্ত বিলাসবহুল স্পা পার্লার এবং স্নানের জন্য আলাদা আলাদা কক্ষ। কিন্তু জনশ্রুতি রয়েছে তিনি নিজেকে সুন্দর এবং অল্প বয়সী রাখবার জন্য সেই সকল স্নানের কক্ষতে নিজেকে গাধার দুধ দিয়ে স্নান করাতেন, যেটার দাম এখনকার সময়ে ৩,০০০ টাকা প্রতি লিটার। এছাড়াও ক্লিওপেট্রার একটি নিজস্ব সুগন্ধি পারফিউম তৈরি করার কারখানা ছিল এবং প্রতিটি পারফিউমের প্রস্তুতির নিয়ম তার মুখস্থ ছিল। তার এই বিলাসবহুল জীবনযাপনের জন্য তার প্রয়োজন ছিল সম্পূর্ণ স্বাধীনতা, আর এই স্বাধীনতা তখনই সম্ভব যখন তিনি মিশরের একমাত্র শাসক হবেন। তাই তিনি তার ৩ জন ভাই বোনকে চক্রান্ত করে হত্যা করেন, কারণ ক্লিওপেট্রার ভাই বোনেরা পরবর্তীকালে শাসক পদ গ্রহণ করতে পারে এটা ভেবেই তাদেরকে সরিয়ে দেয় ক্লিওপেট্রা। মিশরের একাধিক ক্ষেত্রে নিজের অধিকার এবং কর্তৃত্ব দেখানো তার নিজের স্বামীকেও সে আর সহ্য করতে পারে না, এবং ক্লিওপেট্রা চেষ্টা করে তার স্বামীকেও চক্রান্ত করে হত্যা করবার। আর ক্লিওপেট্রার এই উদ্দেশ্য যখন টলেমি 13 জানতে পেরেছিলেন, তখন তিনি তার ছোটবেলার শিক্ষক, শক্তিশালী সঙ্গী অর্ফে তাদের সম্পত্তির ব্যবস্থাপক পথিনিয়সের নেতৃত্বে টলেমি 13 ক্লিওপেট্রার বিরুদ্ধে গৃহযুদ্ধ শুরু করে দেয়। ক্লিওপেট্রা এটা জানত যে সে টলেমি 13-এর সাথে কিছুতেই যুদ্ধে জিততে পারবেন না, কারণ টলেমির সাথে পথিনিয়স রয়েছে। এই কারণেই ক্লিওপেট্রা তার দেশ ছেড়ে পালিয়ে যায়। কিন্তু ক্লিওপেট্রা তার রাজত্ব ছাড়বার কথা কখনো ভাবতেই পারেনি, এবং তিনি সঠিক সময় এবং সুযোগের প্রতীক্ষা করছিলেন মিশরের একমাত্র শাসক হবার জন্য। ঠিক এরই মধ্যে তার সাথে দেখা হয় রোমের রাজা জুলিয়াস সিজারের। সেই সময় জুলিয়াস সিজারের বয়স ছিল 52 বছর এবং ক্লিওপেট্রা ছিল মাত্র 21 বছরের। ক্লিওপেট্রার আকর্ষণীয় চরিত্র ও সুন্দর রূপ এবং বুদ্ধিমত্তার প্রেমে পড়ে যায় জুলিয়াস সিজার। কিন্তু ক্লিওপেট্রার কাছে জুলিয়াস সিজার ছিল শুধুমাত্র একটি হাতিয়ার, এবং সেটি ক্লিওপেট্রা নিজের স্বামীর বিরুদ্ধে ব্যবহার করতে চেয়েছিল। ক্লিওপেট্রা জুলিয়াস সিজারকে উস্কেছিল যাতে তিনি মিশরের উপর আক্রমণ করে, এবং জুলিয়াস সিজার ক্লিওপেট্রার কথা মতনই কাজ করে। মিশরের আক্রমণ করবার পর জুলিয়াস সিজার টলেমি 13-কে হারিয়ে দেয় এবং ক্লিওপেট্রাকে মিশরের রানী বানিয়ে দেয়। এই ঘটনাকালেই ক্লিওপেট্রা জুলিয়াস সিজারের সন্তানকে নিজের গর্ভে ধারণ করেছিল। 23 জুন 47 বিসিতে জুলিয়াস সিজার এবং ক্লিওপেট্রার পুত্র সন্তানের জন্ম হয়, যার নাম পরবর্তীতে সিজারিয়ান দেওয়া হয়। কিন্তু ক্লিওপেট্রা এবং জুলিয়াস সিজারের বিয়ে না হওয়ার কারণে এই সন্তান ছিল অবৈধ, যার কারণে ক্লিওপেট্রা সিজারিয়ানকে নিজের পুত্র হিসেবে কখনো স্বীকারই করেনি। কিন্তু তিনি তার সন্তানকে ভালোবাসতেন এবং সিজারিয়ানকেই তার বাবার পর রোমের রাজা বানাতে চেয়েছিলেন। তবে ক্লিওপেট্রা অনেকবারই চেষ্টা করেছিল এটা প্রমাণ করতে যে সিজারিয়ানের বাবা জুলিয়াস সিজার ছিলেন, কিন্তু তিনি এ কাজে সফল হননি। তিনি অনেকবারই প্রমাণ করবার চেষ্টা করেছিলেন যে রোমের রাজার পরবর্তী দাবিদার সিজারিয়ান। তারপর ক্লিওপেট্রা বুঝে গিয়েছিলেন যে জুলিয়াস সিজার কখনোই সিজারিয়ানকে নিজের পুত্র হিসেবে স্বীকৃতি দেবে না, এবং কখনোই জুলিয়াস সিজারের পরবর্তী রাজা সিজারিয়ানকে রাজা হিসেবে গণ্য করা হবে না। শুধু তাই নয়, জুলিয়াস সিজার কখনোই ক্লিওপেট্রাকে বিবাহ করবে না, যার ফলে ক্লিওপেট্রা তার আরেকটি ছোট ভাই টলেমি 14-কে বিয়ে করে নেয়। এর পরবর্তীকালে 44 বিসিতে আইস অফ মার্চের দিনে জুলিয়াস সিজারকে হত্যা করে দেওয়া হয়। আইস অফ মার্চ মানে হচ্ছে রোমান ক্যালেন্ডারের 74তম দিন, যেটা কিনা সাধারণ 15ই মার্চ হয়ে থাকে। সিজারের হত্যার সময় গুপ্তভাবে ক্লিওপেট্রা রোমেই ছিলেন। সিজারের হত্যার পর তিনি রোমেই কিছুদিন থেকে গিয়েছিলেন এই আশায় যে সিজারিয়ানকে সিজারের ওয়ারিশ ঘোষণা করে দেওয়া হবে। জুলিয়াস সিজারের ওয়ারিশ মানে রোমের রাজত্বের পরবর্তী রাজার দাবিদার ছিল মুখ্যভাবে 3 জন। এক সিজারিয়ান, যাকে কিনা জুলিয়াস সিজার কখনো নিজের পুত্র হিসেবে স্বীকারই করেনি, যার ফলে তার দাবিটা সব ক্ষেত্রে ক্ষীণ হয়ে ওঠে। 2 নম্বরে ছিল মার্ক অ্যান্টনি, যে কিনা জুলিয়াস সিজারের শক্তিশালী সমর্থক এবং সভাসদেদের একজন ছিলেন, যিনি শিলচরের সাথে অনেক কঠিন যুদ্ধ জয় করেছিলেন। এবং 3 নম্বরে ছিলেন অক্টিভিয়ান, যিনি জুলিয়াস সিজারের দত্তক নেওয়া সন্তান ছিল। জুলিয়াস সিজারের নিজের স্ত্রীর দ্বারা কোনো সন্তান ছিল না, আর এই অক্টিভিয়ানের বোন অক্টিভিয়া মাইনর মার্ক অ্যান্টনির স্ত্রী ছিলেন। এবং যে সময় সিজারের হত্যা হয় সেই সময় অক্টিভিয়ান ইটালির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, যার ফলে সিজারের মৃত্যুর পরেও যখন ক্লিওপেট্রা রোমে আসেন তখন অক্টিভিয়ানের সাথে তার কোনো দেখা হয় না। সিজারের মৃত্যুর পর ক্লিওপেট্রা একা হয়ে যায়, আর এই একাকিতে তার রোমকে নিয়ে লালসাও বাড়তে থাকে, এবং তিনি রোমের রাজত্বভার নিজের হাতে নিতে চেয়েছিলেন। সেই জন্য অনেক বুদ্ধি খাটিয়ে তিনি সিদ্ধান্ত নেয় যে
মার্ক অ্যান্টনিকে তিনি হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারবে। মার্ক অ্যান্টনিকে রোমের সবচাইতে শক্তিশালী ব্যক্তি হিসেবে ধরা হতো। যদিও যুদ্ধের ক্ষেত্রে তিনি নিপুণাই ছিলেন, কিন্তু কূটনৈতিক রাজনৈতিক ব্যাপারে তিনি অবগত ছিলেন না। এরপর ক্লিওপেট্রা শীঘ্রই মার্ক অ্যান্টনিকে প্রেমের বন্ধনে বেঁধে ফেলেন। মার্ক অ্যান্টনি এবং ক্লিওপেট্রার প্রেম কাহিনীর পেছনে অনেক রাজনৈতিক উদ্দেশ্য ছিল বলে ঐতিহাসিকরা মনে করেন, কিন্তু ইতিহাস থেকে জানা যায় তারা দুইজনের সান্নিধ্য অনেকটাই পছন্দ করতেন। তারা দুইজনে একত্রে অনেক রাজ্যের উপর আক্রমণ করে জয়লাভ করেছিলেন। এরপর 32 বিসিতে তারা মানে অ্যান্টনি এবং ক্লিওপেট্রা বিবাহ করেন এবং তাদের 3টি সন্তান হয়। 34 বিসিতে অ্যান্টনি এবং অক্টিভিয়ানের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায় এবং এই যুদ্ধ কয়েক বছর চলেছিল। যদিও এই যুদ্ধের পিছনে অনেকগুলো কারণ ছিল, তবে প্রধান কারণ ছিল অক্টিভিয়ান ইতালিতে সেনা বাড়াতে চেয়েছিলেন। অ্যান্টনি তাকে সেটা করতে বাধা দিয়েছিলেন। অপরদিকে অক্টিভিয়ানের বক্তব্য ছিল তার বোনের সাথে বিবাহিত হওয়া সত্ত্বেও অ্যান্টনি ক্লিওপেট্রার সাথে প্রেমের সম্পর্ক কী করে আবদ্ধ হয়েছিলেন, এবং অক্টিভিয়ানের মতে রোমের পরবর্তী রাজা সিজারিয়ানকেই ঘোষণা করা উচিত ছিল। আর এসব ঘটনা যখন ঘটছিল তখনও অবধি রোমের সাম্রাজ্যকে শাসন করবার উপযুক্ত বা ওয়ারিশের দাবিদার তখনও অবধি হয়নি। ক্লিওপেট্রা চেয়েছিলেন সিজারিয়ানই রোম সাম্রাজ্যকে এগিয়ে নিয়ে যাক, তাই ক্লিওপেট্রা অ্যান্টনিকে ব্যবহার করেছিল। তাই অ্যান্টনির মতে অক্টিভিয়ানের পরিবর্তে সিজারিয়ানকেই ওয়ারিশ বলে দাবি করা হোক, কিন্তু পরবর্তীতে জুলিয়াস সিজারের উইলের মতেই অক্টিভিয়ান রোমের রাজা হন এবং রাজা হওয়ার পরে তিনি মিশরকে আক্রমণ করে দেন, কারণ তিনি ক্লিওপেট্রাকে ঘৃণা করতেন। ক্লিওপেট্রা এবং অ্যান্টনি একত্রে অনেকগুলো যুদ্ধ জয় করে অনেক রাজ্য হাসিল করেছিলেন এবং সেখানকার সমস্ত সৈন্য মিলিয়ে যে সৈন্যদল গড়ে উঠেছিল যা অক্টিভিয়ানের সৈন্যের অনেক গুণ বেশি ছিল। কিন্তু অক্টিভিয়ানের সেনা ছিল অনেক বেশি মজবুত এবং প্রশিক্ষিত, যার ফলে অ্যান্টনি এবং ক্লিওপেট্রার সৈন্যরা হারতে শুরু করে। যখন ক্লিওপেট্রা উপলব্ধি করে যে তিনি অক্টিভিয়ানের বিরুদ্ধে কোনো মতেই জিততে পারবেন না, তখন তিনি খুবই ভেঙে পড়েন, কিন্তু কোনো অবস্থাতেই তিনি তার রাজমুকুট অন্য কারো হাতে তুলে দিতে চাননি, যার ফলে ক্লিওপেট্রা এবং মার্ক অ্যান্টনি যুদ্ধ শেষ হওয়ার আগেই মিশর থেকে পালিয়ে যায়। এরপর ক্লিওপেট্রার মৃত্যু কিভাবে হয়েছিল সে বিষয় নিয়ে ঐতিহাসিকবিদদের মধ্যে অনেক তর্ক বিতর্ক রয়েছে, এবং এই তর্ক বিতর্কের মধ্যে সবচেয়ে জোরালো তথ্য এটাই ছিল যে ক্লিওপেট্রা আত্মহত্যা করেছিলেন। বলা হয় যে ক্লিওপেট্রা নাকি আত্মহত্যা করবার আগে আইসিস দ্য মাদার গডেজের মতো সাজ পোশাক পরেছিলেন। আর এই মতামতকে ভিত্তি করে জন কোলিয়ার 1890 সালে দ্য ডেথ অফ ক্লিওপেট্রা নামে এই ছবিটি আঁকেন, যে ছবিটি আপনারা থাম্বনেলে এবং এখন দেখছেন। তো বন্ধুরা, ক্লিওপেট্রার জীবন সম্বন্ধে জেনে আপনারা কি শিখলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তার সব চক্রান্ত শুধুমাত্রই ক্ষমতার জন্য ছিল নাকি অন্য কিছু? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।